বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর বলতে ইচ্ছে করছে না যে দূরে যেখানে আছেন হয়তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, কারণ এটুকু অন্তত জানি অনেকেই ভালো নেই, যেমন আমরাও ভালো নেই। আমরা হয়তো শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে ভালো নেই, কিন্তু অনেকে আছে যে মানসিক শারীরিক কোনোভাবেই ভালো নেই। অনেক মায়ের বুক খালি হয়েছে, তাদের তো কোনোভাবেই ভালো থাকার কোনো কথাই না। আসলে আল্লাহ নাকি যা করেন ভালোর জন্যে করেন, তো দিন শেষে এইটুকুই বিশ্বাস নিয়ে স্বস্তি বোধ করি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ হয়তো আমাদের মাঝে এইটুকুই ভালো রেখেছিলেন, তাই হয়েছে। তারপরেও এইসব বিষয় আসলে সান্ত্বনা দেওয়ার মতো, বলার মতো কোনো ভাষা কিন্তু আমার নেই। আমি অতি ছোট একজন মানুষ, নিজে যতটুকু দেখি, যতটুকু বুঝি, ঠিক ওই জায়গা থেকে শুধু এইটুকুই বলতে চাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো কেউ আসলে এরকম পর্যায়ে চলে যাবেন না যে সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, পারিবারিকভাবে হোক, যেভাবেই হোক, যে এতটা পর্যায়ে চলে যাবেন না যে আল্লাহ ছাড় দিয়েছে তাই আমি করতেই থাকবো। কারণ সব কিছুর কিন্তু একটা লিমিট আছে, সেই লিমিটের শেষে কিন্তু সেটার আবার পরিণতি খুব ভয়ানক হয়ে থাকে। তো আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুক, সেই অনুযায়ী আমল করার আর জীবনযাপন করার তৌফিক দান করুক, শুধু এইটুকুই দোয়া করি। ভিডিওটা আগের বলতে যখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল আর ইন্টারনেটের সাথে বা কোনো ধরনের যোগাযোগ মাধ্যমের সাথে আমরা সংযুক্ত ছিলাম না, ঠিক ওই সময়ে করা, কোনোভাবেই ভালো লাগছিল না। আর তাই চিন্তা করলাম যে গরম পানি করে সকাল সকাল একেবারে পুরোটা কিচেন, আমার মানে কিচেন বলতে আমার রান্নার যেই সাইডটাতে তেলের যে চিটচিটে ভাবটা আসে, সেই সাইডটা শুধু একেবারে গরম পানি দিয়ে আমি ধুয়ে দিব। তো যেই চিন্তা সেই কাজ, তাই আমি প্রথমেই কিন্তু আজকে রান্না বান্না না করে সকাল সকাল উঠে জানালার যে গ্রিলটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আসলে গরম পানি দিয়ে না ধুলে কিন্তু ভালো করে ক্লিন হতে চায় না, যেহেতু এগুলোতে একটা তেল চিটচিটে ভাব থাকে। প্রতিদিন রান্নার পরে কিন্তু জানালার গ্রিলগুলো মোছা হয়ে থাকে, তারপরেও অনেক সময় হয়তো বা মোছা হয় না, বা মুছলেও যে আলগাভাবে তেলটা থাকে সেটা চলে যায়, কিন্তু কিছুটা কিন্তু আঠা আঠা হয়ে যায়। তো সেই জিনিসটা দূর করার জন্য 15 দিন, মাসে একবার এরকম কিন্তু ডিপ ক্লিনটা করিয়েই নিতে হয়। সেই সাথে মন মানসিকতা 2-1 দিন যাবত তো ভালো যাচ্ছিলই না, যার কারণে চুলাটাও তেমন পরিপাটি করে পরিষ্কার করে কাজগুলো করা হয়নি। কোনো মতো করে রান্নাবান্না করেছি, আর দেখা যায় নেট নিয়েই পড়েছিলাম সারাক্ষণ, ফেসবুকের ফিড স্ক্রল করছিলাম, এতটা অশান্তিতে ছিলাম। তো অশান্তি কিন্তু এখনও যায়নি, মনে হচ্ছে যে এত কিছু করে যেন কিছুই পেলাম না। তো যাই হোক, যারা এত কিছু করেছে তারা যখন মেনে নিয়েছে, আর আমরা কি করব, আমরা তো সাধারণ মানুষ। তো আমি এখন একে একে আমার এই সব আশেপাশের সব কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, চুলার নিচটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। চুলার নিচটা ইদানিং এত বেশি নোংরা হচ্ছে, আমি যখন এখানে প্রথম এই তাকটা তৈরি করি রান্নাবান্নার এই কাজের জন্য, তখন কিন্তু বেশ কিছুদিন খুব আরামদায়কভাবে এই কাজগুলো করছিলাম, কোনো ধরনের ইঁদুরের জ্বালাতন ছিল না। আমার যেহেতু উপরের সাইডটা টিন শিট, তো টিন শিট হওয়ার কারণে, আর পাশেই যেহেতু একটা পুকুর আছে, সেখানে অনেক গাছপালা আছে, সেখানে আমরা যে ময়লাগুলো থাকে সেই আবর্জনাগুলো ফেলে থাকি, তো সেখানে কিন্তু অলরেডি পানিতে একেবারে টইটুম্বুর হওয়াতে এখন ইঁদুর আমাকে অনেক বেশিই জ্বালাতন করছে, কারণ এটার পাশেই কিন্তু আমার ঘরটা আর রান্নাঘরটা পড়ে। আর উপরে যদি ছাদ হতো তাহলে কিন্তু এতটা জ্বালাতন করতো না। টিন হওয়ার কারণে খুব সহজেই কিন্তু অনেক বড় বড় ইঁদুর বারবার চলে আসে, আর এগুলো এসে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও করে ফেলে। আর ক্ষয়ক্ষতির চেয়ে আমার বেশি খারাপ লেগেছে, এগুলো এসে একেবারে পটি করে, মানে পায়খানা প্রস্রাব করে একেবারে ইদানিং এগুলো ভরে রাখে। তাই ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু সাবান পানি দিয়ে এগুলো সব ভালো করে ক্লিন করতে হয়, সেই সাথে রাতে আবার আমি এগুলো সব বড় কাপড় দিয়ে ঢেকে রাখি যাতে করে আমার এগুলো নোংরা না হয়। তো এটা আসলে একটা অনেক বড় ঝামেলা।
যত ঝামেলাই হোক এই ঝামেলা থেকে আসলে রক্ষা পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে উপরে ছাদ দিয়ে ফেলা। তো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ আমাদের ঘরটা কিন্তু ফাউন্ডেশন করা না, শ্বশুরের তোলা। আর সেই সাথে ঘরের পাশেই যেহেতু 2 হাত দূরেই হবে যে একটা পুকুর আছে, আর পুকুরটা থাকার কারণে কিন্তু এখানে ছাদের যেই লোড সেটাও কিন্তু হবে না। একমাত্র এই পুকুর যখন ভরে যাবে তখনই কিন্তু এটা সম্ভব। তো আল্লাহ ভালো জানে, আল্লাহ কবে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করবেন, মুক্তি দান করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবগুলো আশেপাশের কাজ করে নিচ্ছি। ধোয়ার যেই কাজটা, এখানে কিন্তু আমি পাতিলে গরম পানি করে নিয়েছি, আর গরম পানির মধ্যে লিকুইড ভিম দিয়েছি, সেই সাথে সাথে ভিনেগার, বেকিং সোডা, এগুলো একটু একটু করে দিয়ে তারপর এগুলো এখন সব পরিষ্কার করে নিচ্ছি। কিচেন পরিষ্কার করা বলতে আসলে পুরোটা কিচেন পরিষ্কার করা আমার অনেক ঝামেলা হয়ে যায়, অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। যদি একদিনেই সব করতে চাই তাহলে কিন্তু হয়ে ওঠে না। আজকে হয়তো একটা পাশ করতে হয়, অন্যদিন আরও একটা পাশ করতে হয়। আর এমনি তো সব সময় কিন্তু একসাথেই পুরোটা কিচেন নোংরাও হয় না, তো যে কারণে কিন্তু একসাথেই সবটা করি না। কারণ বাচ্চা নিয়ে একসাথে পুরোটা কিচেন করতে গেলে দেখা যায় রান্না খাওয়া সব কিছুর অনেক বেশি দেরি হয়ে যাবে, এর মাঝে আবার বাবুর খাওয়া দাওয়াও থেকে থাকে। তো এই কারণে একটু ডিবাগুলো আমার অন্য তাকে যেখানে আমার মশলাপাতি বা এমনিতে অন্য সব ডিবা রাখা আছে সেগুলো একটু এলোমেলো ছিল, সেগুলো মেয়েদের একটু দেখিয়ে দিয়েছি। তো ওরা ওদের মতো করে কিছুটা গুছিয়েছে, বাকিটা আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে ধোয়ার কাজটা আছে, ডিপ ক্লিনের যে কাজটা আছে, সেটা কিন্তু আমি অলরেডি করে নিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু আমি আমার যেই রান্নার কাজে ব্যবহার করা যেই খুন্তিগুলো আছে সেগুলো ব্যবহার করি। তো দেখলাম যে এটার ভিতরেও আসলে ইঁদুর ঢুকে পায়খানা করে রেখেছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমার ইদানিং খুব বেশি জিদ লাগছে আর খুব বেশি বিরক্ত লাগছে, এত বেশি জ্বালাতন ইঁদুর করছে যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে আসতেই ইচ্ছে করে না। এগুলোর একটা দুর্গন্ধ আছে সেই কারণে। তো আপনাদের ভাইয়ার সাথেও কিন্তু অনেক রাগারাগি করছি, কিন্তু সে আসলে নিরুপায়। সে বাসায় যদি সকালে থাকে, যদি এই অবস্থা থাকে কিচেনে, তাহলে আমি যখন তাকে বলি যে আমি এখন আর রান্নাই করব না, কারণ এরকম নোংরা অবস্থায় আমার রান্না বান্না খাওয়া দাওয়ার কাজগুলো একটুও করতে রুচিতে লাগে না, তখন সে এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে যায়, একেবারে ধুয়ে দিয়ে যায় সাবান পানি দিয়ে। আর এছাড়া তার আসলে তেমন কিছু করার নেই, যেহেতু পাশটা আমাদের পুকুর, ভরাট না। ভরাট জায়গা হলে তাহলে কিন্তু ছাদ দেওয়া যেত, ভরাট না হওয়ার কারণে ছাদটা দেওয়া যাচ্ছে না। তো এটা এখন আমি ধোয়ার কাজগুলোই কিন্তু করে নিচ্ছি। সেই সাথে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যারা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছেন, এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশই স্কিপ করে দেখবেন না, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি স্কিপ করে দেখার মন মানসিকতা থাকে তাহলে এখান থেকেই চলে যাবেন, কারণ কারো ভিডিও যদি ভালো না লাগে সেটা দেখবেন না, ইগনোর করবেন। এটা কিন্তু কেউ জোর করে দেখায় না, কিন্তু দেখতে এসে কারো ক্ষতিটা অন্তত করে যাবেন না, এটুকুই অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো গত দুই দিন না, যখন নেট ছিল তখনও কিন্তু আমি ভিডিও দেইনি, কারণ তখন দেশের পরিস্থিতি এত বেশি বাজে অবস্থা ছিল যে আমি কারো ভিডিও দেখতেও সময় পাইনি, বা ভিডিও দেখার কোনো মন মানসিকতাও ছিল না। সেই সাথে নিজের ভিডিও এডিট করেও কিন্তু সেই ভিডিওটা আর ছাড়া হয়নি, শুধু ভয়েস ওভারটা দেয়া বাকি ছিল, সেটা আর দেইনি। কারণ সারাক্ষণ ওই যে বললাম নিউজ ফিড নিয়ে পড়েছিলাম, কখন কি হচ্ছে কি না হচ্ছে সারাক্ষণ বারবার কিন্তু সেটাই দেখছিলাম ক্লিয়ার করে করে। একটা অন্যরকম অশান্তি কিন্তু বিরাজ করছিল। তো এমন পরিস্থিতিতে দেখলাম যে আমার অনেক আপুরাই ভিডিও আপলোড করেছেন, কিন্তু আসলে আমি তাদের ভিডিওটি দেখতে পারিনি, সেজন্য সরি। আর আমি যেহেতু দেখতে পারিনি বা দিতেও পারিনি, তো সেই কারণে আসলে অনেকটা সময় কিন্তু দেখা যায় যে ভিডিওর বা চ্যানেলের রিচ কমে যায় বা চ্যানেলটা একটু ডাউন হয়ে যায়। তো আসলে কী হবে আমি তখন তা জানি না। তবে তখন শুধু এইটুকুই মনে হচ্ছিল যে আমার তো মাত্র ছোট্ট একটা পেজ, এমন অনেক বড় বড় পেজের মানুষও কিন্তু আছে, তো তাদের কি অবস্থা হবে, তারাই যদি সব কিছু অফ রাখে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা তেমন কিছুই না। আমি মনে করেছি একটাই, যে এটাই হবে আমার তরফ থেকে প্রতিবাদ ছাত্রদের সাথে সম্মিলিত। কারণ আমি ওই যে বললাম যে আমি ছোট মানুষ, আমার পক্ষে তো এর বেশি কিছু আসলে করা সম্ভব না, বা ঘর থেকে বাহির হয়ে যাওয়াও কিন্তু সম্ভব ছিল না। তারপর আমি আপনাদের ভাইয়াকে কিন্তু পুরোপুরি ছাড় দিয়েছিলাম, তাকে আমি বলেছিলাম যেখানেই সম্ভব তুমি সেখানেই কিন্তু গিয়ে সমর্থন করবে।
আর আসলে সে জায়গায় জায়গায় বলে রেখেছিল, কোথাও থেকে ওরকম ফোন তার জন্য আসেনি, সেজন্য আর সে যেতে পারেনি। এটা নিয়ে আসলে মিথ্যা বলার কিছু নেই, যা সত্যি আমি তাই বললাম আপনাদের সাথে। তবে আমার ওরকম কোনো ইচ্ছা ছিল না যে ঘরে গুটিয়ে বসে রাখবো, যে বা বসে থাকতে হবে যদি কিছু হয়ে যায়, ওরকম কিছু না। আমি একটাই চিন্তা করেছি যে যারা আমাদের জন্য লড়াইটা করছে তারা কিন্তু শুধু তাদের একার জন্য করছে না, সবার জন্য করছে। তাহলে সবাই কেন চুপ করে বসে থাকবো? আর অন্যায় তো অন্যায়, অধিকার তো অধিকারী। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই ধোয়ার কাজগুলো শেষ করেছি। দেখুন, এরকম কিন্তু প্রতিদিনই হয়ে থাকে যে এই টেবিলটাতে আর জায়গা হয় না। আমি জানি না আমার অন্য অন্য আপুদেরও কি আমার মতো অবস্থা হয় কি না। এত থালা বাসন কোত্থেকে যে জমে আমি নিজেও জানি না। অনেক সময় অনেক বেশি বিরক্ত লাগে যে এত বড় একটা টেবিল, এর মধ্যে কিন্তু থালা বাসনের যে পানিটা ঝরার জন্য রাখি সেটা ঝরার জন্য রেখেও যেন জায়গা হচ্ছে না, 2-3টা টেবিলের প্রয়োজন, এরকম অবস্থা হয়ে যায়। আর এদিকে ধোয়ার সময় তো একেবারে ঘাম ঝরতে ঝরতে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক সময় বলে থাকি যে তোমরা যখন যেটা নাও সেটা ধুয়ে ফেলো, সেটা কিন্তু আর ওরা করে না, যার কারণে অনেক বেশি জমে যায়। তো এই তো কিচেনের সব কাজ করে আজকে যেহেতু কিচেনে অনেক বেশি কাজ করা হয়েছে, অনেকটা সময় চলে গেছে, সে কারণে কিন্তু আজকে ঝটপট গরুর মাংস রান্না করে নিব। গরুর মাংসটা মূলত নানির বাড়ি থেকে নিয়ে আসা, নানুর বাড়িতে আমি গিয়েছিলাম, তো কুরবানির মাংসটা রেখেছিল আমার জন্য যেইটুকু, ওইটুকুই কিন্তু নিয়ে এসেছি। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এটার ফ্রিজে রেখে দিব না, এটা রান্না করে ফেলি। আর এদিকে আমি যেহেতু আজকে এই কাজগুলো নিয়েছি করার জন্য, হাতে নিয়েছি, তো কাজ সময়ও কম। তো এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটাও একটু ভেজে নিয়েছি। তারপরে এখন একে একে আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া, লবণ, এগুলো কিন্তু আর সামান্য একটু গরম মশলার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে কিন্তু এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসটা যেহেতু অনেক দিন হয়ে গেছে সে কারণে কিন্তু আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। কুরবানির ঈদের মাংস কিন্তু ঈদের সময় যখন টাটকা থাকে, টাটকা অবস্থায় কিন্তু কোনো ধরনের তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, তেমন অনেক বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না, আর আলুরও কিন্তু প্রয়োজন হয় না। আলু ছাড়াই কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে খেতে, আর সময়ও খুব কম লাগে, খুব অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। কিন্তু এই মাংসটাই কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে পরে রান্না করার সময় কিন্তু আর মশলা ভিতরে ঢুকতে চায় না, অনেক সময় লেগে যায়, সেই সাথে মাংসও শক্ত শক্ত থাকে, তাই অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, নয়তো মশলাপাতি মনে হয় যেন মাংসর ভিতরে যাচ্ছে না, এরকম একটা অবস্থা। একই জিনিস শুধু ফ্রিজে রাখার কারণে এতটা তফাৎ হয়ে যায়। তো এই তো আমি মাংসটা অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা কিন্তু রান্না ভালো হয়েছিল, রান্না ভালো হলেও একটা সমস্যা হচ্ছিল, মাংসগুলো বেশ রোয়া ছিল, মানে হয়তো বা রানের মাংস বা এরকম কিছু। তো মাংসগুলো খাওয়ার সময় বাচ্চারা বা নিজেরা অনেক বেশি সমস্যায় পড়ছিলাম, বারবার দাঁতে আটকে যাচ্ছিল। আর এত সময় ধরে রান্না করার পরেও কিন্তু আমি মাংস মূলত অনেক বেশি সফটভাবে রান্না করি, ওরকম সফট হয়নি। তো মেয়েরা শুধু বলছিল এটা কিসের মাংস কিসের মাংস, কারণ ওরা ছোট মানুষ, ওরা এরকম মাংস আসলে কখনো খায় না আমার হাতে, তো সে কারণে ওরা কিন্তু বলছিল কিসের মাংস। তো আমি ওদেরকে বলছিলাম আসলে মাংসটা এরকম টাইপের, যে কারণে এরকম হয়েছে। আর এর চেয়ে বেশি নরম হলেও কিন্তু কোনো কাজ হচ্ছিল না, কারণ মাংসটাই রোয়া। এরকম টাইপের মাংসগুলো কিন্তু এই ধরনের সমস্যায় ফেলে, মানে দাঁতের মধ্যে বারবার আটকে যায়। তো এই তো মাংস রান্না করতে করতে কিন্তু আমার আজকের ভিডিওর আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওতে যদি কোনো ধরনের ভুল থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।